আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সামনে আমি আমার অ্যাকাউন্টিং পাঠশালার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে। আমার আজকের যে বিষয় যেটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে খতিয়ান। আমি মনে উপরে লিখে দিইনি, তো উপরে প্রথমে লিখে দেই। আসলে আমি আজকে আলোচনা করব হচ্ছে খতিয়ান নিয়ে। এখানে লিখে দিই, আমি আজকে আলোচনার বিষয় হচ্ছে খতিয়ান। আর লিখে দিতে দিতে আমি একটা বিষয় তোমাদেরকে বলে দিই, আমার সবকিছু তোমরা অনুসরণ করো, করতে আর অসুবিধা নাই, কিন্তু আমার লিখাটা অনুসরণ করবো না। আমার লিখার যে বাজে অবস্থা, এটা নিয়ে মানে আমি মাঝে মাঝে ভাবি আমাকে কিভাবে ওই মাস্টাররা পাগল হয়েছে মনে হয়, কিভাবে যে মার্কস দিত, কিভাবে আমি যে স্কুল কলেজের গণিত পাড়ি দিছি আমি জানি না। কিন্তু এই লেখা দিয়ে তোমরা বিভ্রান্ত হবো না। আমার লেখা দেখবে না, লেখা না দেখে বাকি সব দেখার চেষ্টা করবো, ইনশাআল্লাহ তোমাদের জীবনে সেটা ফলপ্রসূ হবে তোমাদের জন্য। আজকে যে আলোচনাটা করবো সেটা খতিয়ান নিয়ে আমি আলোচনা করবো। প্রথমে আমি বলে দিই খতিয়ানের বিষয়টা কি। খতিয়ান হচ্ছে হিসাব বিজ্ঞানের পাকা বই। হিসাব বিজ্ঞানে যে কতগুলো হিসাব আমরা রাখি, যে কতগুলো হিসাব করি, তার মধ্যে প্রাথমিক বই হচ্ছে আমরা জাবেদা বই, আর তারপরে হচ্ছে খতিয়ান হচ্ছে হিসাব বিজ্ঞানের পাকা বই। কেউ যদি বলে হিসাব বিজ্ঞানের আসল বই কোনটি, মেইন বই কোনটি, হ্যাঁ, সেটাকে আমরা বলে দেবো খতিয়ান। এক কথায় হিসাব বিজ্ঞানের পাকা বই। সেই জন্য আমরা দেখবো তোমরা জাবেদা সহ অন্যান্য সকল যে আমাদের আছে, যে হিসাব আছে, সব হিসাবের মধ্যে আমরা কি করি, এই যে রেফারেন্সের নাম হিসাবে আমরা কি করি, জাবেদা খতিয়ান পৃষ্ঠা ব্যবহার করি। আর এই খতিয়ানের শুধু আমরা রেফারেন্স ব্যবহার করবো জাবেদা পৃষ্ঠা। তো জাবেদা হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রাথমিক বই, যেখানে ডেবিট এবং ক্রেডিট আলাদা করে লেখা হয়। খতিয়ান হচ্ছে হিসাবের পাকা বই। এই খতিয়ান শব্দটা এসেছে ইংরেজি শব্দ লেজার থেকে। লেজার অর্থ থাক বা সিঁড়ি বা খুব। আর এখানে হচ্ছে কি, খতিয়ানে আমরা প্রত্যেকটা হিসাবকে আলাদা আলাদা, তার প্রত্যেক হিসাবের আলাদা নাম দিই, এবং তার নাম অনুযায়ী শুধু সেই কূপ বা সেই থাকের মধ্যে শুধু সেই হিসাবটাকে নিয়ে আসে। সেই জন্য এটার নাম হচ্ছে লেজার বা খতিয়ান। খতিয়ান করতে হলে আমরা যে পরীক্ষা হলে আমাদেরকে খতিয়ানে আসলে কি প্রশ্ন করে, আমাদেরকে প্রশ্ন করে, যেমন ধরো তোমার নগদের খতিয়ান করো, প্রশ্ন করতে পারে মূলধনের খতিয়ান করো, ব্যাংকের খতিয়ান করো, বা অন্য যে কোনো হিসাবের নাম বলতে পারে খতিয়ান করো। আবার আরেকভাবে তারা প্রশ্ন করতে পারে, তারা প্রশ্ন করে হচ্ছে যে ব্যাংক হিসাব করো, নগদান হিসাব করো, মূলধন হিসাব করো, দেনাদার হিসাব করো, পাওনাদার হিসাব করো। এই দেনাদার পাওনাদার হিসাব করো, এই সবগুলো হচ্ছে তোমার এই যে এই হিসাব মিন্স হিসাব বিজ্ঞান হচ্ছে খতিয়ানকে চাচ্ছে। এই জন্যই খতিয়ানটা হচ্ছে আসলে হিসাবের পাকা বই। সেই জন্য এই যে বলা হয় নগদান হিসাব, বলা হচ্ছে নগদান খতিয়ান। তো খতিয়ান আসলে দুই প্রকারের হয়, খতিয়ান দুই প্রকারের হয়, মনে রাখবে তোমরা। প্রথমত হচ্ছে খতিয়ান হয় হচ্ছে সাধারণ খতিয়ান, আর একটা হচ্ছে সহকারী খতিয়ান। একটা সাধারণ খতিয়ান, একটা হচ্ছে সহকারী খতিয়ান। তো আজকে আমি আলোচনা করবো পুরো সাধারণ খতিয়ান নিয়ে। সহকারী খতিয়ানটা একটু আমি বলে দিই। সাধারণ খতিয়ান হচ্ছে আমরা প্রত্যেকটা হিসাবের জন্য আলাদা আলাদা যে নাম দেবো, দিয়ে আমরা যে হিসাবটা করি সেটা হচ্ছে সাধারণ খতিয়ানের হিসাব। আর সহকারী খতিয়ান হচ্ছে দেনাদার এবং পাওনাদার। এরা অনেকগুলো থাকে, যেমন করিম আমার একজন দেনাদার, রহিম আর একজন দেনাদার, রহমান আর একজন দেনাদার। প্রত্যেকের জন্য যখন আমি আলাদা করে আরেকটা খতিয়ান করবো, সব দেনাদারকে নিয়ে একটা দেনাদারের খতিয়ান করি, এটা হচ্ছে সাধারণ খতিয়ান। সব পাওনাদারকে নিয়ে একটা পাওনাদারের খতিয়ান করি, এটা হচ্ছে সাধারণ খতিয়ান। আর যখন শুধুমাত্র দেনাদার রহিমের জন্য একটা খতিয়ান করব, এটা হচ্ছে সহকারী খতিয়ান। দেনাদার করিমের জন্য একটা করব, সহকারী খতিয়ান। দেনাদার রহমানের জন্য করব, এটা হচ্ছে সহকারী খতিয়ান। তো খতিয়ানের যে আমরা স্ট্রাকচার বা ঘর রাখি, তো আমরা খতিয়ান করলে অলরেডি আমরা বুঝে ফেলেছি। তো আমার আজকে আসলে আমি লিখে রাখছি আমি কি কি মানে কি কি বিষয় নিয়ে আলোচনা করবো খতিয়ানের, সেগুলা এদিকে লেখা আছে। তো প্রথমে আমি খতিয়ান কি সেটা আলোচনা করে ফেলেছি। এখন হচ্ছে কিভাবে আমরা স্ট্রাকচার রাখবো। খতিয়ানের স্ট্রাকচার আসলে দুই ধরনের হয়। এক ধরনের স্ট্রাকচার হয় হচ্ছে, এটাকে আমরা বলি টিচক। এটাকে সনাতন চক বলা হয়, পুরাতন চক বলা হয়, ঠিক আছে। এটা হচ্ছে আদি চক, আগের সর্বপ্রথম খতিয়ান যে আবিষ্কার হয়েছিল বা খতিয়ানে যে সবগুলো লিখি, তখন আমরা এই সনাতন চক পদ্ধতিতেই লিখতাম বা টিচক পদ্ধতিতেই লিখতাম। তারপরে আরেকটা চক আছে, সেটা হচ্ছে বিবরণী চক, সেটাকে বলা হয় আধুনিক চক। কেউ বিবরণী বলে, কেউ আধুনিক চক বলে, কেউ জের চকও বলে। দুইটা খতিয়ানেরই আমি তোমাদের প্রত্যেকটা দুইটা চক নিয়ে এই ভিডিওর ভিতরে ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ। খতিয়ান নিয়ে আর কোনো বিষয় নিয়ে আমাদের কোনো কনফিউশন থাকবে না। এরপরেও যদি কোনো বিশেষ খতিয়ান নিয়ে কোনো কনফিউশন কারো কাছে থাকে, তোমরা আমাকে বলতে পারো, জানাতে পারো। আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ভিডিও করে তোমাদেরকে সেটা জানিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আমাদের খতিয়ানকে স্ট্রাকচার দুই ভাবে আঁকে। আমি প্রথমে তোমাদেরকে টিচকের স্ট্রাকচারটা আঁকাবো, তারপর খতিয়ানের আমি এই টিচকের দাখিলা দিয়ে দেবো কিভাবে দিতে হয়, এবং টিচকে জেরে টানতে হয়, অর্থাৎ সবশেষে হিসাবের শেষে মাস শেষে আমি হিসাবটাকে ক্লোজ করতে হয়, সেটা কিভাবে করতে হয় সেটা দেখাই দেবো। তারপর আমি বিবরণী চকের এই বিষয়টা আবার ক্লিয়ার করে দেবো। দুটোই আজকে আমি শেষ করে দেবো। তো প্রথমে টিচকে, ওটার নাম টিচক হইলো কেন? আসলে টিচক আমি এটা একটা দাগ দিয়ে রাখছি, দেখো তোমরা মনে রাখবে, এটা হচ্ছে খাতার
বাম দিকের শেষ প্রান্ত, কোনো মার্জিন ব্যবহার করবো না আমরা হিসাব বিজ্ঞানের যতগুলো স্ট্রাকচার রাখবো, মার্জিন ছেড়ে দেবো। অনেকেই মার্জিন ব্যবহার করে না, হিসাব বিজ্ঞানে মার্জিন ব্যবহার করবো না, হিসাব বিজ্ঞানের ফুল পৃষ্ঠাটা হিসাবের যে আমরা স্ট্রাকচার রাখবো ফুল পৃষ্ঠাটা আমরা করবো। পৃষ্ঠা একদম বাম দিকে এইদিকে এই টানটা আমরা একদম বামে টান দেওয়ারই দরকার নাই, খাতার শেষ মাথা তো আসেই সে। আর এই দিক দিয়ে আমরা যাবে হচ্ছে এই আমি একটু উপরে টান দিয়ে রাখছি একদম ডান পাশ পর্যন্ত। আর খতিয়ানের উপরে আমরা জায়গা রাখবো, যাবে জাবেদার উপরে জায়গা রাখি, আমরা প্রতিষ্ঠানের নাম লিখবো এবং কি খতিয়ান করছি সেটা লিখবো। ধরো আমি যে প্রতিষ্ঠানটার খতিয়ান করবো সেটার নাম হচ্ছে ABC কোম্পানি। আমি এটা লিখলাম ABC কোম্পানি এর মাঝখানে আমি লিখবো কি করছি, আমি করছি আসলে খতিয়ান। খতিয়ান মিন্স আমি আগে বলেছি হিসাব, তাহলে আমি ধরো নগদান হিসাব করছি, তাহলে আমি লিখবো নগদান হিসাব। তো নগদান হিসাব আমি লিখে দিলাম। এরপরে আমি লিখবো এখানে কোন বছরের এই খতিয়ানটা। ঠিক আছে, প্রত্যেক মাসে মাসে খতিয়ান আমরা করি, শেষ হয়, কিন্তু আমরা এখানে দেব তারিখটা কোন বছরের হিসাবকালে এই খতিয়ানটার ডেটটা যাবে, সেই জন্য আমরা এখানে লিখবো ধরো আমরা 25 সালে, আর আমার হিসাবকাল শেষ হয় ধরো 31 ডিসেম্বর, তাহলে আমি করবো 31 ডিসেম্বর 2025। এই হয়ে গেল আমার উপরের খতিয়ানের আমি পুরো এই যে কোম্পানির নামটা দিয়ে দিলাম স্টার্টিং। এরপরে আমি নিচে আমি যে একটা টান দিয়েছি, টান দিয়ে রেখেছি আমি এটা, এই একটা আমি টান দেবো, টান দেওয়ার পরে আমি ঠিক এক লাইন লেখা যাবে এমন করে, এক লাইন লেখা যাবে এমন করে, আমি নিচে আরেকটা দাগ দেবো একদম খাতার বাম থেকে ডান প্রান্ত পর্যন্ত একদম ক্লিয়ার। তারপর আমি ঠিক মাঝখানে কি করবো, এটাকে 2 ভাগ করে দেবো। দেখো এই ঠিক মাঝখানে আমি এটা কি করে দিলাম, 2 ভাগ করে দিলাম। এই যে ঠিক মাঝখানে আমি 2 ভাগ করছি না, এই 2 ভাগ করছি তো দেখতে এখন মনে হয় না এই লাইনটা আর এই লাইনটাকে কল্পনা যদি আমি করি, এটা বাদ দিয়ে দিই, তাহলে দেখতে মনে হবে এটা একটা টি এর মতো। এই জন্য এই পদ্ধতিটাকে বলা হয় টিচক। আর টিচক হচ্ছে ডান দিকে যে কোটাগুলো হয়, যে গড়গুলো হয়, যে নাম হয়, শিরোনাম হয়, বাম দিকে সেম শিরোনাম হয়। যতখানি আমরা টিচকের গড় রাখবো, যত ধরনের এই যে আমাদের হিসাব বিজ্ঞানের যে পার্ট আছে, যে পার্টে যে জায়গায় আমরা স্ট্রাকচার রাখবো, সেখানে যদি আমরা টিচকের স্ট্রাকচার রাখি সবসময় এদের 2 দিকে সমান থাকবে। আর এই টিচকের বাম দিককে বলা হয় ডেবিট দিক, বাম দিককে আমরা বলবো হচ্ছে ডেবিট দিক, আর ডান দিককে আমরা বলি হচ্ছে ক্রেডিট দিক। ডান দিককে বলি ক্রেডিট দিক, ডেবিট ক্রেডিট আমরা ডানে বামে লিখে দেবো। এখন আমরা বাম দিকের করে যা আঁকবো, ডান দিকের করে খুব সেম জিনিস আঁকবো। আমরা বাম দিকের করে ধরে একটা টাকার গড় দিলাম, এই টাকার গড় যেটা আমরা দেবো, এক স্কেল যেটা আছে না, স্টেনলেস স্টিল স্কেল, এটা থেকে সামান্য ছোট দিলে সুন্দর হয়। এক স্কেল দিলে হয় একটু বড় হয়ে যায়, একটু ছোট করে দেবো। এই টাকার গড়ের উপর দেবো, এই টাকার গড়ের উপর ডিপেন্ড করে অন্যান্য গড়গুলো আঁকবো। আমি টাকার গড়ের সাথে কি করবো, টাকার গড়ের 3 ভাগের 1 ভাগ এরকম করে আমি রেফারেন্সের জন্য একটা গড় দিব টাকার গড়ের পাশে। ঠিক আছে, ঠিক বাম পাশে গিয়ে আমি কি করব, এই 3 ভাগের 2 ভাগ যত বড় আছে ঠিক তত বড় করে আমি তারিখের গড় দেবো। এটা জিনিস সবসময় খেয়াল রাখবা, হিসাব বিজ্ঞানে যা কিছুর জন্য তুমি গড় আঁকো বা কুটা আঁকো, তুমি টাকার গড় থেকে রেফারেন্সের গড় সবসময় এর 3 ভাগের 1 ভাগ দিবা, আর টাকার গড় থেকে তারিখের গড়টা সবসময় 3 ভাগের 2 ভাগ দিবা। ঠিক ডান দিক হচ্ছে কিভাবে আমরা আঁকবো, টাকার আমরা গড় দিলাম একটা, এই টাকার গড় দিয়ে দিলাম। তারপর এটার সাথে আমরা কি করব, তার রেফারেন্সের জন্য একটা গড় দিব, টাকার গড় 3 ভাগের 1 ভাগ। আর আমি একদম বামে এসে কি করলাম, তার জন্য কি দিয়ে দিলাম, একটা তারিখের জন্য গড়। তারিখের গড় হবে টাকার গড় থেকে সামান্য ছোট, অর্থাৎ 3 ভাগের 2 ভাগের সমান। আমি এদিকে লিখে দিই, এটা হচ্ছে আমার তারিখ। হ্যাঁ, এখানে আমরা লিখে দিলাম বিবরণ, হিসাব শিরোনামও লেখা যায় এটা। এইখানে আমরা লিখে দিতে পারি 2টা নাম, ওই 2টাই এখানে লিখেছি, তোমরা একটা ব্যবহার করবা। এখানে লিখতে পারি আমরা জাবেদা পৃষ্ঠা, সো জাপ্রি লিখে দিলাম। আর আমরা সূত্র চাইলে সব জায়গায় সূত্র শব্দটা ব্যবহার করা যায়। এখানে আমরা টাকা লিখে দিব, এখানে ডেবিট টাকা লিখতে হবে না। কেন লিখতে হবে না, এইদিকে ডেবিট লেখা আছে। এখানে আমি আবার তারিখ দেব, তারিখ। এইখানে আমি দিব বিবরণ, আর আমি আবার বলছি এটা হিসাব শিরোনাম লেখা যায়। এইখানে আমি দেব হচ্ছে সেম, আমি বললাম হয় জাবেদা পৃষ্ঠা না হয় সূত্র। এই জাবেদা পৃষ্ঠা খতিয়ানের ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর সকল ক্ষেত্রে সূত্র হিসেবে আমরা ব্যবহার করি খতিয়ান পৃষ্ঠা। তো জাবেদা পৃষ্ঠা দিলে তোমরা জাবেদা পৃষ্ঠা উভয় দিকেই লিখে দিবা, আর খতিয়ান দিলে তোমরা সূত্র দিলে উভয় দিকেই সূত্র লিখে দিবা। আমি 2টাই লিখে দিচ্ছি, যেটা তোমাদের ভালো লাগে সেটা ব্যবহার করতে পারবা। আর এটাকে আমরা আবার লিখবো টাকা, ক্রেডিটও লেখা লাগবে না, আমরা শুধু টাকাটা লিখে দেব, কারণ ক্রেডিট উপরে লেখা আছে।
এই যে আমার স্ট্রাকচার রাখা কিন্তু হয়ে গেল। স্ট্রাকচার রাখার পরে এখন আমার যে কাজ করতে হবে, এখন আমি যাবে এন্ট্রি কিভাবে দেবো। আমি এন্ট্রি গুলো তোমাদেরকে যেগুলা সচরাচর আসে সেগুলা দিয়ে দিই। আমি নগদের যেহেতু খতিয়ান করছি, মনে রাখতে হবে আমার জাবেদার ডেবিট অথবা ক্রেডিট সাইডে কোনো সাইডে যদি আমি নগদান শব্দটা পাই, নগদান হিসাব পাই, তবেই কেবল এটা এই খতিয়ানে ঢুকবে, অন্যথায় এই খতিয়ানে সেটা ঢুকবে না। আমি ধরো একটা এন্ট্রির কথা বলি, সেই এন্ট্রিটা হচ্ছে ধরো মালিক 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে। মালিক 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে। এখন মালিক 50,000 টাকা নিয়ে যখন ব্যবসা শুরু করেছেন, তখন আমার জাবেদাটা কি হয়? জাবেদা হয় নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। আমি চিন্তা করে দেখি তো নগদান কথাটা পেয়েছি কিনা। হ্যাঁ, আমি নগদান হিসাব কথাটা পেয়েছি। কোথায় পেয়েছি? ডেবিট দিকে। তাইলে আমি এখন কি করবো? নগদান হিসাব করতেছি, তার ডেবিট দিকে চলে যাবো। ডেবিট দিকে গিয়ে 50,000 আগে আমি কি করব? তার ঘরে লিখে দেবো। 50,000 লিখে দেওয়ার পরে আমি কি করবো? তার তারিখ যেটা ধরো 2025 সালের মার্চ মাসের আমি কথা বলতেছি। সো মার্চ কত বলবো আমি? 2025 মার্চের সোজা করে লিখে দিই মার্চ, ধরো 1 তারিখের কথা। সো মার্চ 1। তোমরা সবসময় খেয়াল রাখবা, হিসাব বিজ্ঞানের যে তারিখ লেখা হয়, প্রথমে লেখা হয় বছর, তারপর মাস, তারপর হচ্ছে দিন। তো এখন কি করলাম? আমি 50,000 টাকা কি পেয়েছিলাম? ডেবিট দিকে নগদান, সেই জন্য ডেবিট দিকে লিখছি। আর নগদানের সাথে সম্পর্ক কার? তার বিপরীতে মূলধন আছে, এখানে নাম চলে আসবে মূলধন হিসাব। এই মূলধন হচ্ছে এই মূলধন যেটা হচ্ছে, এই মূলধন হচ্ছে নগদের বিপরীতে, অর্থাৎ নগদের সাথে তার সম্পর্ক। মনে রাখতে হবে আমরা আসলে কি করি, এখানে কি নামটা দিই? নগদের খতিয়ান করতেছি, কখনোই এই বিবরণের ঘরে কখনোই নগদের নাম আর আসবে না। আমরা নগদের বিপরীতে কার সাথে তার সম্পর্ক আছে তার নামটা লিখবো। আমরা যদি আরেকটা লেনদেনের কথা বিবেচনা করি, যে আমরা যদি ভাবি যে ধরো আমাদের বেতন দেওয়া হয়েছে, ঠিক আছে, এই ইয়ার জন্যই আমাদের বেতন দেওয়া আছে, সেটা মার্চের হচ্ছে 2 তারিখে। মার্চের 2 তারিখ যদি আমাদের বেতন দেওয়া হয়, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমরা বেতনটা যদি ধরো 25,000 টাকা আমরা বেতন দিয়েছি, এবং 25,000 টাকার মধ্যে 10,000 টাকা আমরা নগদে দিয়েছি, আর বাকি যে 15,000 টাকা সেটা আমরা ব্যাংকের মাধ্যমে দিয়েছি। তাহলে আমাদের জাবেদাটা কি হবে? আমি এখানে জাবেদাটা লিখে নিই আগে, যে আমাদের জাবেদাটা হবে আসলে বেতন যেহেতু আমি দিয়েছি, বেতন একটা খরচ, তো বেতন হিসাব হবে আমাদের ডেবিট। বেতন হিসাব হবে ডেবিট, টাকা হবে ওইখানে 25,000 টাকা যেহেতু দিয়েছি 25,000 টাকাই। আর আমরা ক্রেডিট দিকে এখন আমাদেরকে বেতনের সাথে আমরা কি করছি? নগদে দিয়েছি 10,000 আর ব্যাংকের মাধ্যমে দিয়েছি 15,000। তাহলে ক্রেডিট দিকে আমাদের দুইটা নাম আসবে। তো আমরা ক্রেডিট দিকে দুইটা নাম আসলে আমরা কি করব? আমরা ক্রেডিট দিকে লিখলাম নগদান। নগদান হিসাব হচ্ছে ক্রেডিট, কত টাকা হবে? 10,000 টাকা। আমি এখানে ছোট করে লিখে দিই 10,000 টাকা। আর ব্যাংক হিসাব, যেহেতু ব্যাংক থেকে আমি টাকা দিয়েছি 15,000, ব্যাংক হিসাব হবে ক্রেডিট 15,000 টাকা। এই 15,000 টাকা ব্যাংক হিসাব হবে। এখন আমাদের হচ্ছে আমরা যে হিসাবটা করতেছি, অর্থাৎ যে খতিয়ানটা করতেছি, সেটা হচ্ছে নগদের খতিয়ান। আর নগদের খতিয়ানে আমরা দেখবো জাবেদার দুই দিকে ডেবিট এবং ক্রেডিট দিকের মধ্যে এই লেনদেনের জাবেদার, যে কোনো লেনদেনের জাবেদার ডেবিট এবং ক্রেডিট দিকের মধ্যে যে কোনো একদিকে আমার নগদান কতটা আছে কিনা, নগদান হিসাবটা আছে কিনা। তো আমরা এই জাবেদার মধ্যে দেখলাম আমাদের নগদান আছে হচ্ছে ক্রেডিট দিকে। এবং নগদান যেহেতু ক্রেডিট দিকে আছে, তাহলে আমি ক্রেডিট দিকে চলে যাবো এবং ক্রেডিট দিকে তারিখ দেবো। ক্রেডিট দিকে তারিখ হচ্ছে 2025 সালের মার্চ মাস। তো মার্চ দিলাম, ধরো 2 তারিখের লেনদেন, তাহলে 2 তারিখ দিয়ে দিলাম। তারপর আমাকে এখন চিন্তা করতে হবে যে আমাদের এই নগদের হিসাব যেহেতু করতেছি নগদ, তাহলে নগদের কত টাকা আছে? নগদে আছে 10,000 টাকা। আমি ক্রেডিট দিকেই 10,000 টাকা লিখে দিলাম। এখন আমাকে হচ্ছে নেক্সট আমাকে যেটা যেটা করতে হবে, যে এখানে আমি বিবরণে কি নাম দেব? বিবরণে মনে রাখতে হবে যেহেতু নগদান হিসাব, আমি বারবার বলছি যেহেতু নগদান হিসাব, কখনোই বিবরণে আর নগদানের নাম আসবে না। নগদের সাথে কার সম্পর্ক? আমরা চেয়ে দেখি, নগদের সাথে হচ্ছে এই বেতনের সম্পর্ক। নগদের বিপরীত দিকে কোন একটা হিসাবের সাথে তার সম্পর্ক হবে, বিপরীত দিকে একটা হিসাব আছে বেতন, এবং বেতনের সম্পর্ক। তো এখানে আমি লিখে দিব বেতন হিসাব, বেতন হিসাব। সো আমি যদি এখানে বেতন হিসাব লিখে দেই, এই হয়ে গেল আমার জাবেদা, এই খতিয়ানের এন্ট্রি দেওয়া। তো খতিয়ানের এন্ট্রি দিতে প্রথমত খেয়াল রাখতে হবে কি, জাবেদায় আমার এই যে হিসাবটা আমি করছি সেই হিসাবের নাম আসছে কি না। যদি আসে তবেই কেবল এইখানে এন্ট্রি হবে, যদি না আসে তাহলে এন্ট্রি হবে না। আর যদি আসে তাহলে আমাকে দেখতে হবে ডেবিট দিকে এসেছে না ক্রেডিট দিকে এসেছে। যদি ডেবিট দিকে আসে তাহলে আমাকে কি করতে হবে? ডেবিট দিকে তারিখের সাথে তার টাকাটাও ডেবিট দিকে লিখতে হবে, এবং তার সাইডটা তার এই যে আমার যে হিসাবটা করতেছি সেই হিসাবের মতো, তার টাকার অ্যামাউন্টও সেই হিসাবের সমান সমান, কিন্তু তার নাম হবে, বিবরণটা হবে তার বিপরীত দিকে কার সাথে সম্পর্ক সেটার উপরে। ঠিক আছে, এখন চলো আমরা
আরেকটা লেনদেন নিয়ে ভাবি, ধরো আমরা 10,000 টাকার পণ্য বাকিতে ক্রয় করেছি, তো বাকিতে যদি আমরা ক্রয় করে জাবেদা এন্ট্রি হবে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার বা প্রদেয় হিসাব ক্রেডিট। এখন যদি ক্রয় হিসাব ডেবিট এবং পাওনাদার প্রদেয় হিসাব ক্রেডিট হয়, তাহলে এখন আমি যদি নগদের খতিয়ান করে থাকি, তাহলে আমি দেখবো এখানে কি নগদান হিসাব ছিল না, ওইখানে নগদান হিসাব নাই, তাহলে ওই লেনদেনটা আর এই খতিয়ানের ভিতরে আসবে না। আমি আগেই বলেছি খতিয়ান বা লেজার হচ্ছে যে যে প্রত্যেকটা হিসাবকে যদি আমরা আলাদা আলাদা তার শিরোনাম অনুযায়ী আলাদা আলাদা কূপে রাখি, তখন তাকে বলা হয় খতিয়ান বা লেজার। তো এখানে শুধু নগদের হিসাব আসবে, অন্য কোন হিসাব আর আসবে না। কিন্তু এটা যদি আমি নগদের হিসাব না করে যদি ক্রয় হিসাব করতাম, তাহলে এটা আসতো ডেবিট দিকে আসতো, যেহেতু ক্রয় ডেবিট। আর এটা যদি আমি নগদের হিসাব না করে যদি আমি পাওনাদার বা প্রদেয় হিসাব করতাম, তাহলে এটা আসতো, যেহেতু এটা প্রদেয় বা পাওনাদার ক্রেডিট দিকে আসতো। তাহলে আমরা একটা জিনিস পেলাম। ধরো আরেকটা আমি লেনদেন নিয়ে ভাবি, আরেকটা লেনদেন কি বলা যায়। ধরো আমরা কমিশন পেয়েছি আমরা 3,000 টাকা, তাহলে জাবেদা এন্ট্রিটা কি হবে? কমিশন যেহেতু পেয়েছি, জাবেদা এন্ট্রি হবে যেহেতু পেয়েছি নগদান হিসাব ডেবিট এবং কমিশন পেয়েছি কমিশন আয় হিসাব বা শুধু কমিশন হিসাব ক্রেডিট। তো আমরা যদি এখানে লিখে দিই যে কমিশনের জাবেদাটা এভাবে হয় যে যেহেতু নগদে পেয়েছি, তো নগদান হিসাব ডেবিট ধরো 3,000 টাকা, যেহেতু কমিশন পেয়েছি শুধু কমিশন অথবা কমিশন আয় লিখা যাবে, কমিশন হিসাব ক্রেডিট 3,000 টাকা। তাহলে এখানে কি নগদান পেয়েছি? হ্যাঁ, নগদান পেয়েছি। কোন দিকে পেয়েছি আমরা? নগদানটা ডেবিট দিকে পেয়েছি। সো আমরা নগদানের হিসাবের কোন দিকে চলে আসলাম? ডেবিট দিকে চলে আসলাম। ডেবিট দিকে ধরো এটা 5 তারিখে ঘটেছে, তো আমি 5 তারিখ দিয়ে দিলাম। এবং আমি কি করব, তার টাকা কত ছিল? 3,000 ডেবিট দিকে, সো 3,000 ডেবিট দিকে টাকার করে দিয়ে দিছি। তার বিপরীতে কি নাম আছে? কমিশন। আমি দিয়ে দেব কমিশন হিসাব। তাহলে এখান থেকে কি দেখা যায়? এখান থেকে দেখা যায় যে আমরা যদি কোনো খতিয়ানের কোনো এন্ট্রি দিতে চাই, তাহলে এন্ট্রি দিতে হলে কি করতে হয়? আমাদেরকে এন্ট্রি দিতে হলে আমাদেরকে দেখতে হয় যে ওই খতিয়ানের যে হিসাবটা আমি করছি, ওই হিসাবটা কি আমার যে লেনদেন, ওই লেনদেনের জাবেদা ডেবিট অথবা ক্রেডিট দিকে পাওয়া যায়। যদি পাওয়া যায় তবে কেবল এই খতিয়ানের মধ্যে এটা আসবে, যদি না পাওয়া যায় এটা আসবে না। তো ধরো আমাদের আরেকটা এন্ট্রি হচ্ছে আমরা মনিহারে কিনেছি 1,000 টাকা, তাহলে জাবেদা এন্ট্রি কি হবে? মনিহার হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। নগদান যেহেতু ক্রেডিট, তো নগদের ক্রেডিট দিকে আসবো। তারিখ ধরো এটা হচ্ছে মার্চের 10 তারিখ, মার্চের হচ্ছে 10 তারিখ, টাকা হচ্ছে 1,000, তো আমি 1,000 লিখে দিলাম। এবং নগদের বিপরীতে কি নাম? মনিহারি নাম হচ্ছে মনিহারি। তো নগদের বিপরীতে যেহেতু মনিহারি হিসাব, সো আমি কি করব? নগদের বিপরীতে মনিহারি নামটা দিয়ে দেব। তারপরে আমি আরেকটা যদি এন্ট্রি দিই, ধরো আমরা পণ্য বিক্রয় করেছি 50,000 টাকার, পণ্য বিক্রয় করেছি 50,000 টাকার, যার 10,000 টাকা হচ্ছে 20,000 টাকা হচ্ছে নগদে, 20,000 টাকা হচ্ছে ব্যাংকে, আর 10,000 টাকা হচ্ছে আমরা বাকিতে। তাহলে এটা আসলে জাবেদাটা কি হয়? হ্যাঁ, এটা জাবেদাটা কি হয়? আমার এখানে কোথায় ছিল জানি, পেয়েছি। তো এইটার জাবেদা হচ্ছে, আমি এখানে জাবেদাটা আগে লিখে দিই যে জাবেদা থেকে যদি আমরা এই খতিয়ানগুলো করি, তাহলে আমাদের খতিয়ানটায় কখনোই ভুল হবে না। সেই জন্য আমি তোমাদেরকে সবকিছু এই হিসাব বিজ্ঞানের প্রত্যেকটা বিষয় জাবেদার উপর ডিপেন্ড করে আমি করাই দেবো। তোমরা কি করবা? ভালো করে জাবেদার বাড়িতে প্র্যাকটিস করবা। ভালো করে জাবেদা তোমরা বুঝতে পারো, আমি তোমাদেরকে এই গ্যারান্টি দিচ্ছি যে তোমরা হিসাব বিজ্ঞান নিয়ে আর কখনো কোনো ঝামেলায় পড়বে না। তো আমরা যেটা বলেছিলাম যে আমি 50,000 টাকার পণ্য বিক্রয় করেছি, যার মধ্যে 20,000 টাকার পণ্য আমি বাকিতে নগদে করেছি। এর মধ্যে তোমার 20,000 টাকার পণ্য আমি ব্যাংকের মাধ্যমে বিক্রয় করেছি, অর্থাৎ ব্যাংকে টাকা পেয়েছি। আর 10,000 টাকা আমি বাকিতে দিয়েছি তাকে। তো সে কি করেছে? আমাকে টাকা দিয়েছে নগদে 10,000। তো আমরা জানি বিক্রয়ের জাবেদা হচ্ছে বিক্রয় সবসময় ক্রেডিট, আর ডেবিট দিকে হচ্ছে কিভাবে আমি বিক্রয় করেছি। ডেবিট দিকে আমি 3 ভাবে এই টাকাটা পেয়েছি, একটা হচ্ছে নগদে, একটা হচ্ছে ব্যাংকের মাধ্যমে, একটা বাকিতে। সো ডেবিট দিকে আমি 3টা নামই লিখে দেবো। প্রথম হচ্ছে নগদান হিসাব ডেবিট, কত টাকা? 20,000 টাকা আমি নগদে পেয়েছি। তারপর ব্যাংকে আমি টাকা পেয়েছি, ব্যাংক হিসাব, সেটাও ডেবিট, কত? সেখানেও আমি 20,000 টাকা পেয়েছি। আর আরেকটা হচ্ছে আপনার প্রাপ্য বা পাওনা দেনাদার, প্রাপ্য অথবা দেনাদার, যে কোনো একটা লিখলে হবে হিসাব, সেটাও ডেবিট 10,000 টাকা। আর বিক্রয় করেছিলাম, বিক্রয় হিসাব হবে ক্রেডিট।
ক্রেডিট 50,000 টাকা। এটা আমি কিন্তু তোমাদেরকে এই জাবেদা এমনি দেখিয়ে দিচ্ছি এই কারণে যে জাবেদা থেকে যদি আমরা এই খতিয়ানগুলো করি তাহলে কখনোই আমাদের খতিয়ানে ভুল হবে না। আমরা কি খতিয়ান করছি? নগদের খতিয়ান। তো আমরা দেখবো এখানে নগদের হিসাব আছে কিনা, আছে, কোন দিকে আছে? ডেবিট দিকে। সো আমরা ডেবিট দিকে গেলাম, তারিখ ধরে এটা হচ্ছে 17 তারিখ, তাহলে আমরা কি করব? 17 তারিখ দেব। ডেবিট দিকে আছে কত টাকা নগদের করে, আমি নগদের টাকা দেখবো, কখনোই তার বিপরীত দিকে যেটা নাম আসবে সেটার টাকা দেখবো না। এই জায়গায় খতিয়ানে কিন্তু ভুল হয়, ভুল বেশি এটাই হয়। তো আমরা বিক্রয়ের থেকে কি দেখবো? আমরা দেখবো কি নগদের ক্ষেত্রে নগদের টাকা কত, নগদের টাকা কত 20,000, আমি নগদের 20,000 এর টাকা আগে দিয়ে দিলাম। তারপর এখন দেখবো নগদের সাথে কার সম্পর্ক ছিল? সম্পর্ক ছিল হচ্ছে বিক্রয় হিসাবের। তো আমরা এখন নাম দিয়ে দেব বিক্রয় হিসাব। এই বিক্রয় হিসাবের সাথে নগদের সম্পর্ক ছিল কত টাকার? বিক্রয়ের সম্পর্ক ছিল হচ্ছে বিক্রয় 50, কিন্তু নগদের সাথে তার সম্পর্ক হচ্ছে 20,000 টাকা। সেই জন্য আমরা এখানে 20 দিয়ে দিচ্ছি। তো আমরা এভাবে এন্ট্রি গুলো শেষ করার পরে আমরা কি করব? এই যে দিকে দেখো, এইদিকে আমার বাম দিকে নিচে চলে আসছে, তিনটা হিসাব লিখেছি, এখানে ডান দিকে উপরে রয়ে গিয়েছে, যেহেতু আমি দুইটা হিসাব এখানে লিখেছি। এইভাবে যে দিকটা নিচে আসবে তোমরা খেয়াল রাখবা, যেই দিকটা নিচে আসবে সেই দিকটা থেকে হিসাব করে আর একটা লাইন তোমার লেখার মতো জায়গা তুমি লিখে দিবা। ধরো আমি এই দিকটা নিচে আসছে, এক লাইন লেখার আনুমানিক, এভাবে স্কেল সোজা ধরে তোমরা এভাবে মার্জিন দিয়ে দিবা। এরপরে ঠিক আরো এক লাইন লেখার জায়গা রেখে তোমরা কি করবা? আবার আরেকটা টান দিয়ে দিবা এবং এটাকে ডাবল আন্ডারলাইন করে দিবা, ডাবল আন্ডারলাইন করে দিবা একসাথে। এরপরে কি করবা? তোমরা আরো একটা লাইন লেখার জায়গা থেকে একদম স্কেল ধরবা, খাতার বাম দিক থেকে ডান দিকে পুরোটা দিয়ে দিবা। তারপর প্রথমে মনে রাখবা, আগে আমরা এগুলা মুছে দেবো, আগে এগুলা মুছে দেবো যে আমরা যে যে খাতায় যে আমরা মার্জিন দিয়েছি এই দাগগুলা সবগুলো আগে নিচের গুলো মুছে দেবো। কারণ অনেক সময় দেখা যায় আমরা আমাদের হিসাবগুলো শেষ করে ফেলেছি, কিন্তু নিচের এগুলো আমাদের রয়ে গেছে পরীক্ষার খাতায়। আর এগুলো যদি পরীক্ষার খাতায় রয়ে যায় তাহলে টিচার কিন্তু মার্কস কমিয়ে দেন, তোমার ছোট ছোট ভুল ধরতে থাকেন। আর এগুলো যদি ক্লিন, পরিষ্কার, নিট এন্ড ক্লিন থাকে, তিনি চেষ্টা করেন তোমার ছোট ছোট ভুলগুলোকে তিনি এড়িয়ে গিয়ে তোমাকে যেন ফুল মার্কস দিতে পারেন। তো আমি আসলে আমার স্ট্রাকচারটা রেডি করে ফেললাম। এখন আমি কি করব? আমি দেখবো এই দিকের সব হিসাবগুলোকে আমি যোগ করব আর এই দিকের টাকাগুলোকে আমি যোগ করব। যোগ করে দেখব কোন দিকের টাকাটা বেশি, ঠিক আছে, আর কোন দিকে কম। তো আমি কি করব? আমি এখানে দেখলাম 50,000 আর 3 53 আর 20 73,000, আর এইদিকে দেখলাম 10 আর 11,000। সো অবভিয়াসলি 73,000 বড়। যেটা বড় হবে সেটা এই ঘরের ভিতরে আমরা কি করব? ডেবিট এবং ক্রেডিট দুই দিকেই লিখবো, ডেবিট এবং ক্রেডিট দুই দিকেই আমরা এই টাকাটা লিখে দেব। যে 73,000 বড়, আমরা দুই দিকে লিখে দিলাম। এখন কথা হচ্ছে এদিকে 73 লিখেছি, এটা তো সত্য, কিন্তু এদিকে 73 এদিকে যদি আমি হিসাব করি, এদিকে 73 পাওয়া গেছে না, এদিকে তো 73 না, এদিকে আছে 11। তাহলে কত টাকা বেশি লিখে ফেলছি? কত টাকা বেশি লিখলাম আমি? 11 গেলে তাহলে আমি 62,000 বেশি লিখছি। আমি এখানে উপরে লিখে দেবো 62,000। এই 62,000 যেটা আছে না, এটার নাম আমরা দেবো হচ্ছে ব্যালেন্স সিডি। সিডি শব্দের মানে হচ্ছে ক্যারিড ডাউন, নিচে নিয়ে যেতে হবে বা নিচে নিত। এই হিসাবটাই হচ্ছে আমার জের, এইটাই আমি খুঁজে বের করতে চাইছিলাম। আমি খুঁজে বের করতে গিয়ে কি করছি? ডেবিট এবং ক্রেডিট সাইড মনে রাখবা, এই সিডিটা ডেবিটে আসতে পারে, ক্রেডিটেও আসতে পারে। যেই দিকে কম সেই দিকেই সেটা আসবে। আর আমি এটা খুঁজে বের করব, এটার নাম হচ্ছে জের বের করা। আর এইটার তারিখ হবে এই মাস, যে মাসটা আমার আছে সেই মাসের শেষ তারিখ, যে মাসটা আমার আছে সেই মাসের শেষ তারিখ, ঠিক আছে। যে মার্চ মাস সম্ভবত জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ সম্ভবত 31 মার্চ, এপ্রিল। আমরা তো এটা জানি যে কিভাবে হিসাব করতে হয়। হাতের এই যে এই অংশটা দিয়ে আমরা হিসাব করতে পারি। এখান থেকে আমরা চলে আসবে টপে যেটা পড়বে সেটা হচ্ছে আমাদের 31, আর যেটা নিচে পড়বে সেটা হচ্ছে 30। হ্যাঁ, আবার টপে পড়লে 31, নিচে পড়লে 30। এই টপে যেটা পড়ে, এই টপে এই যে নিচে যেটা পড়ে শুধুমাত্র ফেব্রুয়ারি মাস মনে রাখতে হবে 28 হয়, প্রত্যেক 4 বছর পরে 29 হয়। আর বাকি সবগুলা মাসই হচ্ছে নিচে পড়লেই 30। আর ফেব্রুয়ারি মাসের ক্ষেত্রে এটা চেঞ্জ। তো এখানে জানুয়ারি 31, ফেব্রুয়ারি ওইটা আমি বলছি 28 এবং 29 হবে, ওইটা আমাদের আলাদা করে মনে রাখতে হবে, এক্সেপশনাল। এরপরে হচ্ছে মার্চ 31, এপ্রিল আমরা জানি এটা 30, মে 31, জুন 30, জুলাই 31। এখন এটা শেষ হয়ে গেছে, আবার ঘুরে এখানে আসবো, এটাও টপে পড়ছে, অগাস্ট 31। এই জন্য জুলাই এবং অগাস্ট দুইটাই 31 হয়। এভাবে আমরা হিসাব করে ফেলবো আমাদের কোন মাস 30 বা কোন মাস 31। যেই মাসে আমি হিসাব করতেছি, যেই মাসের আমার তারিখ আছে সেই মাসের লাস্ট দিন হবে। লাস্ট দিন মানে হচ্ছে এখানে আমরা হচ্ছে মার্চ যেহেতু 31, তাহলে আমরা লিখবো
31। আর এই যে টাকা যেদিকে আসবে ডেবিট অথবা ক্রেডিটে যেদিকে সিডিটা বের হবে তার উল্টা দিকে আমরা এই টাকাটা নিচে এই ডাবল আন্ডারলাইনের নিচে লিখে দেব, আমরা। আর এটার নাম হবে ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি, বিডি মানে হচ্ছে ব্রোক ডাউন, উপর হতে আনিত, অর্থাৎ উপরের হিসাব থেকে আমি এটা নিয়ে এসেছি। আর এইখানে হবে তারিখটা হবে পরের মাসের 1 তারিখ, মার্চের পরে এপ্রিল, তাহলে আমি দিয়ে দিলাম এপ্রিল দিয়ে দিলাম 01। মনে রাখবা যদি এটা ডিসেম্বর মাসের অঙ্কটা আমরা করে থাকি, ডিসেম্বর যদি এখানে তারিখ থাকে ডিসেম্বরে, তাহলে ডিসেম্বরের পরে কিন্তু জানুয়ারি, আর জানুয়ারি পরের মাসে থাকে না, জানুয়ারিটা চলে যায় পরের বছরের। তাই সেই জন্য আমাদের এখানে 25 আছে, যদি এখানে ডিসেম্বর হইতো এই মাসটা, তাহলে এখানে জানুয়ারি আসতো, এখানে 25-এর জায়গায় আমি কত লিখে দিলাম 26 লিখে দিলাম, এখন আমি কোনো কিছু লিখে দিইনি। আমি আবারও বলছি মনে রাখবা এই সিডিবিডি এগুলা ডেবিটে বা ক্রেডিটে কোনো এক সাইডে হয় না, এগুলা সিডি যেদিকে হবে বিডি তার উল্টা দিকে হবে। সিডি যদি ডেবিট দিকে হয় বিডি হবে ক্রেডিট দিকে, সিডি যদি ক্রেডিট দিকে হয় বিডি হবে ডেবিট দিকে, ঠিক আছে? আমি যে হিসাবই করব সেই হিসাবেই আমি এটা পেয়ে যাব। ধরো আমি আরেকটা খতিয়ান তোমাদেরকে এটা দিয়ে দেখাই দিই, আমি আরেকটা শর্ট করে আরেকটা খতিয়ান আমরা করি। ধরো সেটা হচ্ছে, দাঁড়াও আমি মুছে ফেলি, আমরা আরেকটা খতিয়ান তোমাদেরকে এইখানের মধ্যে দেখাই দিই, তাইলে তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবা। আশাবাদী তোমরা টিচক নিয়ে আর কোনো সমস্যা থাকবে না, যে টানাটা নিয়েও আর কোনো সমস্যা থাকবে না। হ্যাঁ, আমরা যে খতিয়ানগুলো করব, আমরা খতিয়ান যদি করি তাহলে আমরা বলছি যে খতিয়ানই করি সেটার নাম আসবে উপরে। আমি এখন ধরো খতিয়ানটা করবো হচ্ছে মূলধনের খতিয়ান। কিসের? মূলধনের খতিয়ান। ধরো তাহলে আমি এখন মূলধনের খতিয়ান করব, তাহলে মূলধন হিসাব। ওকে, মূলধন হিসাব। আমরা এবিসি কোম্পানি এর মূলধন হিসাব করতেছি। এখন আমরা কি করব, আমরা জাবেদা এন্ট্রিতে দেখবো যে মূলধন হিসাব কথাটা আছে কিনা। যদি মূলধন হিসাবটা থাকে তবেই কেবল এন্ট্রিতে আসবে। মনে করো আমরা প্রথমে যে এন্ট্রিটা দিয়েছিলাম আমরা যে 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন, ধরেন এরকম একটা এন্ট্রি আছে যে 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছেন, তাহলে আমরা পাইলাম হলো নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তাহলে মূলধন কথাটা পাইছি কোন দিকে পাইছি? ক্রেডিট দিকে। তো এখন চলে আসবে ক্রেডিট দিকে, টাকা লিখবো 50,000, তারিখ হবে ধরো 2025, ধরো মার্চ মাসই, এই মার্চ 01 দিয়ে দিলাম। তার বিপরীতের নাম কি ছিল? নগদান। এখানে চলে আসবে নগদান। মনে রাখতে হবে যে হিসাব আমি করছি সেই হিসাবের নাম কখনো এই বিবরণে করে আসবে না, সেই হিসাবের সাথে অন্য হিসাবের যে হিসাবের সম্পর্ক তার বিপরীত দিকে থাকবে। ডেবিট থাকলে ক্রেডিটে থাকবে, ক্রেডিট থাকলে ডেবিটে থাকবে, তারই নাম কেবল এখানের মধ্যে আসবে। এই লোক ধরো 50,000 টাকা আমি দিয়ে দিলাম। তারপরে আমরা যেটা এন্ট্রি পেয়েছিলাম যে ধরো আমরা বেতন দিয়েছিলাম, বেতনের মধ্যে মূলধন হিসাব পাই নাই। হ্যাঁ, যা এন্ট্রি ছিল আর কোন এন্ট্রিতে মূলধন হিসাব পাই নাই। ধরো আমরা আরেকটা এন্ট্রির কথা কল্পনা করি, আমরা আসবাবপত্র কিনেছি 50,000 টাকার, তাহলে জাবেদা এন্ট্রি হবে কি? নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট, আসবাবপত্র হিসাব ডেবিট। এখানেও আমরা মূলধন পেলাম না। ধরো মালিক কি করেছেন? আসবাবপত্র দিয়েছেন 5,000 টাকা, তখন আমাদের এন্ট্রিটা কি হবে? তখন এন্ট্রিটা হবে কিন্তু আসবাবপত্র হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। মালিক দিয়েছেন তো আসবাবপত্র ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। যেহেতু আসবাবপত্র ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, তো মূলধন হিসাব আছে, তো আমার এই খতিয়ান এটা আসবে কোন দিকে আসবে? ক্রেডিট দিকে আসবে। টাকা দিয়েছেন 5,000, আমি টাকা 5,000 দিয়ে দিব। ধরো এটা হচ্ছে 10 তারিখের, আমি 10 তারিখ দিয়ে দিলাম। আর বিপরীতে নাম কি ছিল? নাম ছিল আসবাবপত্র। তো আমি আসবাবপত্র হিসাব লিখে দিলাম। তাহলে দেখা যাচ্ছে এইভাবে দেওয়ার পরে আমি কি করলাম, মনে করো এরপরে আর কোনো মূলধন হিসাবের আমি পেলাম না, লেনদেন পেলাম না। তো আমি এখন দেখবো আমার ডান দিকে এবং বাম দিকের মধ্যে কোন দিকে নিচে আসছে, ঠিক আছে? সো আমার ডান দিকটা একটু নিচে আসছে, এখানে একটু জায়গা রেখে আমরা কি করবো, আমি আগের জায়গায় টান দিয়ে দিই, সহজ হবে আমার জন্য, কোটাটা আর নষ্ট হবে না। আমার একটা টান দিলাম, সেম একইভাবে একসাথে স্কেল ধরে এই দুইটা টান দেবো যাতে সমান হয়। তারপর আবার একসাথে স্কেল ধরে আর এক লাইন লেখার জায়গা রেখে আমরা আবার টান দেবো। তারপর আমরা কি করব, আবার এটাকে ডাবল আন্ডারলাইন করে ডাবল করে দেবো। এরপরে এক লাইন লেখার জায়গা রেখে আমরা একদম নিচে আগা থেকে উপরে পর্যন্ত, ডান থেকে বাম থেকে ডান পর্যন্ত টান দিয়ে দিব। নিচ যা আছে সব আমরা কি করব, মুছে ফেলবো, ঠিক আছে? এখন আমরা কি করব, এখানে আমরা এখন দেখবো যে আমাদের এই ডেবিট সাইড এবং ক্রেডিট সাইডের মধ্যে কোন সাইডে টাকা বেশি। আমরা দেখলাম ডেবিট সাইডে 0, কোনো টাকা নাই। ক্রেডিট সাইডে আছে টোটাল 50 এবং 5 55,000। তো 55টাই অবভিয়াসলি বড়, তো আমি দুই দিকেই 55,000 লিখে দেব। দুই দিকেই আমি 55,000 লিখে দিলাম। 55,000 লিখা শেষ। এখন দেখবো আমি এদিকে 55 তো ঠিক আছে, কিন্তু এদিকে 55 লিখে আমরা ঠিক না। কত টাকা কম? পুরো 55,000ই কম। সো আমি এখানে কি করব, 55,000 উপরে লিখে দেবো। এটা চাইলে এই খালি মানে এই লাইনের উপরেও লিখে দেওয়া যায়, আমি উপরে এখানে লিখে দিচ্ছি 55,000, ঠিক আছে? এটার নাম হবে ব্যালেন্স সিডি, ব্যালেন্স
এটা না হবে সিডি ক্যারি ডাউন, নিচে নিয়ে যেতে হবে, নিচে নিত। এটা তারিখ হবে এই 2000, যেহেতু উপরে তারিখ দিয়ে নিতে আমি সালটা লিখে নিচ্ছি, 25 সালের মার্চ মাসের কত তারিখ? মার্চ মাসের হচ্ছে এটা কত, 31 মার্চ হয় 31, তো 31 তারিখ। ঠিক আছে, এখন সিডি যেদিকে বের হয়েছে তার বিপরীত দিকে যাবে বিডি, বিপরীত দিকে আমি নিচে যাবে, মনে রাখতে হবে নিচে যাবে, নিচে দিয়ে নিয়ে গেলাম, নাম হচ্ছে ব্যালেন্স, ব্যালেন্স বিডি। এই ব্যালেন্স বিডি এর তারিখ কবে হবে? মার্চের পরে এপ্রিল, এই দিয়ে দিব এপ্রিলের কত, 1 তারিখ। এই হয়ে গেল আমার সিডিবিডি করা, অথবা আমরা বলি এটাকে জের টানা। এই জের টানাটা খুব ইম্পর্টেন্ট, তোমরা মাথায় রাখবা। এই জের টানা তোমার সব অনেক ধরনের অঙ্কে, অনেক ধরনের হিসাব বিজ্ঞানের হিসাবে এই ধরনের জের তোমাকে টানতে হবে, এবং এটা একটা একদম টু বেসিক, মানে বেসিকের উপরে আর কিছু থাকলে এটা এরকম একটা বেসিক। তোমাদেরকে ভালো করে এই জের টানাটা, আশাবাদী হলে এরপরে আর জের টানা নিয়ে কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। এখন চলে যাচ্ছি আমি তোমাদেরকে যেটা দেখাই দিলাম, এখন আমি চলে যাচ্ছি বিবরণী চকে কিভাবে দাখিলা দেয়। আরেকটা চক আছে, আরেকটা স্ট্রাকচার আছে, এটা আধুনিক স্ট্রাকচার। এই আধুনিক স্ট্রাকচারে কি হয়, আমরা এটাকে বলি জের চক, চলমান জের চক, বিবরণী চক বা আধুনিক চক। জের চক, চলমান জের চক, বিবরণী চক বা আধুনিক চক। এটা আমরা কি করি, আমি তোমাদেরকে এই উপরের নামটা শুধু থাকুক, বাকি সময় মুছে ফেলি, উপরের নাম থাকুক, বাকি সময় মুছে ফেলি। হ্যাঁ, এটা কিভাবে করতে হয় আমি তোমাদেরকে একটা ধারণা দিয়ে দিচ্ছি, খুবই সহজ। জের চকটা বা আধুনিক চকটা অত্যন্ত সহজ, সেই জন্যই সেটা আধুনিক এবং মানুষ গ্রহণ করেছে, এইভাবেই মানুষের খতিয়ানে এখন হিসাব রাখে। তো জের চক বা আধুনিক চকে অনেকেই দেখছে আমি ওইটা গুল মিলিয়ে ফেলে আর কি। তো এটা গুল মিলিয়ে ফেলে, সেই জন্য তাদের আসলে আমার মনে হয় যেটা হয় আর কি, তারা ধীর স্থির ভাবে এটা বুঝতে চায় না, মুখস্থ করতে চায়। আমি তোমাদেরকে বলবো তোমরা এটা মুখস্থ করবে না, আমি কি বলছি ভালো করে 1-2 বার তোমরা এটা দেখে নিবা, একদম ইজি, একদম সহজ ব্যাপার। এত সহজ যে মানে বলার অপেক্ষা রাখে না, এত সহজ। আমি বলার জন্য কিন্তু বলি না, এটা বাস্তবিক, এটা খুবই সহজ। এই যে জের চকে আমরা কি করব, জের চকে তোমাদেরকে জের চকে রাখার জন্য আমরা খাতার বাম পাশ থেকে ডান পাশ পর্যন্ত প্রথমে আমরা টান দিলাম। টান দেওয়ার পরে এই লাইনটা, এক লাইন আগে দিয়েছিলাম আমরা টিচকে, এক লাইন লেখার জায়গা রেখে আমরা এখন এক লাইন থেকে সামান্য বড় দেব, কারণ আমরা এই লাইনটাকে একটু ডিভাইড করবো মাঝ দিয়ে। সো একটু বড় দেবো, মাথায় রাখবা এই যে এক লাইন থেকে একটু বেশি জায়গা দেবো, যাতে এক লাইন থেকে একটু বেশি লেখা যায়, সেইভাবে আমরা জায়গাটা দিব। এভাবে করার পরে ঠিক মাঝখান দিয়ে আমি 2টা অংশ করে দেবো, ঠিক মাঝখান দিয়ে টিচকে যেভাবে করেছিলাম এবার 2টা অংশ করে দেবো। 2টা অংশ করে দেওয়ার পরে আমি ঠিক ডান দিকটাকে স্ট্রাকচারটা আঁকা অনেকেই খুব প্যারা নেই, আমি দেখছি। আমি যেভাবে বলছি তোমরা একবার করে দেখবা, টু ইজি, একদম ইজি তোমাদের এই ব্যাপারটা। তো আমরা কি করলাম, তোমরা ঠিক এই যে ডান দিকটাকে আবার তুমি ঠিক মাঝখানে কি করবা, 2টা অংশ করে নিবা, ঠিক মাঝখানে 2টা অংশ করবে। আমি আইডিয়া করে মাঝখানে 2টা অংশ করে নিলাম, একটু বাঁকা হয়ে গেছে আমার, এটা 2টা অংশ করে নিয়েছি। ঠিক আছে, এই মাঝখানে যে আমি 2টা অংশ করে নিয়েছি, এর ডান দিকটাকে, ডান অংশটাকে তোমরা ঠিক মাঝ দিয়ে এভাবে 2টা অংশ করে দিবে, এই জন্য এটাকে আমি একটু বড় রেখেছিলাম। ঠিক আছে, তারপর ঠিক এটা ঠিক মাঝখানে তুমি কি করবা, এইটাকে 2 অংশ করে দিবা। ঠিক আছে, মাঝখানে এটার মাঝে তুমি ঠিক 2 অংশ করে দিবা। এইটাকে উপর থেকে নিচ পর্যন্ত তুমি 2টা অংশ করে দিলা। দেখো তোমাকে স্কেল আর আলাদা করে এই মাঝ হচ্ছে না হচ্ছে, কত বড় সাইজ হলো, সাইজ দেখতে হবে না। তুমি তো প্রথমে পেজের এদিকে 2টা টান দিলা, তারপর তুমি কি করলা, ঠিক মাঝখানে 2 অংশ করলা, তারপর ডাইনের অংশকে আবার মধ্যখানে 2টা অংশ করলা, তারপর এই ডাইনের অংশের মাঝখান দিয়ে এদিকে একটা অংশ করে দিয়ে 2 অংশ করে দিলা, তারপর এদিকেও তুমি ঠিক 2 অংশ করে দিলা। বামের যে কোটাটা রেখে গিয়েছিলাম এটাকে আমরা 2 অংশ করে দেব। এইটার পাশে আমরা রেফারেন্সের জন্য এখানে একটা ঘর হবে, কারণ এটা হচ্ছে আমরা ডেবিট সাইড আর ক্রেডিট সাইড থাকবে না, যদিও ডেবিট ক্রেডিটের টাকার ঘর থাকবে। আর এইদিকে বাম দিকে কি করবো আমরা, এই যে টাকার ঘর, এই টাকার ঘর থেকে 3/2 এরকম সাইজ করে আইডিয়া করে কি করে দিবা, তোমরা এদিকে দিয়ে দিবা। আর মনে রাখবে এটা হচ্ছে খাতার শেষ প্রান্ত, আমি বারবার বলছি খাতার শেষ প্রান্তে আমরা আর কোনো মার্জিন ব্যবহার করবো না, যেহেতু খাতার শেষ প্রান্ত, আর আমার এখানে বোর্ডের তো শেষ প্রান্ত না, সেই জন্য আমি একটু ডট ডট দিয়ে দিলাম আর কি। তো আমাদের হয়ে গেল কি, এখানে আমরা লিখবো তারিখ, এখানে হচ্ছে হিসাব শিরোনাম বা বিবরণ। হ্যাঁ, এখানের মধ্যে আমরা লিখবো হচ্ছে এইটা বললাম, এটা এখানে আমরা খতিয়ানে লিখতে হয় জাবেদা, পৃষ্ঠা অথবা সূত্র ব্যবহার করে, এটাই সব থেকে ভালো। আমি সবাইকে এইটাই সাজেশন দিই যে সূত্র ব্যবহার করবা সব জায়গায়। এইটা হচ্ছে ডেবিট টাকা, এই যেহেতু আমরা আলাদা করে উপরে ডেবিট লিখি নাই, সেই জন্য ডেবিটের সাথে ডেবিট টাকা আমরা ডেবিট শব্দটা লাগিয়ে দেবো, ডেবিট টাকা। এখানে হচ্ছে ক্রেডিট টাকা,
আর এইখানে হচ্ছে আমাদের উদ্বৃত্ত বা জের আমরা লিখবো, জের ব্যালেন্স উদ্বৃত্ত যা ইচ্ছা লেখা যায়, আমি জের বা ব্যালেন্স লিখে দিলাম, ব্যালেন্স উদ্বৃত্ত লেখা যায়, জের ব্যালেন্স উদ্বৃত্ত আমি যেগুলি একটা লিখে দিব। এই যে জের ব্যালেন্স উদ্বৃত্ত এইখানে আবার হবে ডেবিট টাকা, আর এখানে হবে ক্রেডিট টাকা। তো তোমরা দেখে নিবা যে আমরা যে কিচক করেছিলাম, কিচকের মধ্যে হয়েছে কি আমরা দুই সাইডে দিয়ে টাকার একটা করে গড় দিয়েছিলাম। এখানে টাকার দেখো ডেবিটের একটা গড়, এখানে আরেকটা গড়, অর্থাৎ ডেবিটের দুইটা গড়, ক্রেডিটের দুইটা গড়। এটা কেন করলাম? আগে হচ্ছে আমরা যে জেডটা টানতাম হচ্ছে নিচে এসে, সব লেনদেন উপরে দিয়ে তারপর নিচে এসে। এখন কিন্তু আমরা কি করব, জেড টানার জন্য প্রত্যেক লাইনে লাইনে জেড টানবো। সেই জন্য আমরা কি করছি, এন্ট্রির জন্য এই দুইটা ডেবিট আর ক্রেডিটের গড়, আর জেড টানার জন্য আমি দুইটা ডেবিট এবং ক্রেডিটের গড় দিয়েছি। এই জন্য এই যে আমরা যে চলমান জেড চক বা গড়ন চকের গড় এভাবে আঁকতে হয়। এটাতে আমরা এন্ট্রি দেব, আর এখানে আমরা জেড টানবো। ধরো আমরা আগের অঙ্কটাই করে দেখি, আগে যেটা আমরা করেছিলাম সেটাই আমরা একটু রিপিট করে দেখি। যে আমরা মূলধন নিয়ে শুরু করেছিলাম, 50,000 টাকা মূলধন নিয়ে শুরু করেছি। তো জাবেদ এমটি হচ্ছে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। আমি এটা মূলধন হিসাব করছিলাম, ধরো নগদান হিসাব করি। তো নগদান হিসাবের কি হয়, নগদান হিসাবের এন্ট্রি অনেকগুলো পাওয়া যায় জাবেদায়, সেই জন্য আমি নগদান হিসাব দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। নগদান হিসাব তো আমরা কি করব, যে আমরা ধরলাম যে নগদে 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছেন। তো আমরা বলবো নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। নগদান হিসাব পেয়েছি, ইয়েস পেয়েছি। কোন দিকে পেয়েছি? ডেবিট দিকে পেয়েছি। তার এই যে ডেবিট দিকে, এই যেটা হচ্ছে এন্ট্রি কোড, এখানে আমি 50,000 লিখে দেব। 50,000 লেখার পরে আগের মতো মনে রাখবা, তারিখ হবে আগের মতো 2025, ধরো মার্চ মাস, তাইলে আমি দিলাম মার্চ মাসের কত তারিখ, ধরো 1 তারিখ। আর আমার যে নগদের সাথে কার সম্পর্ক, মূলধনের সম্পর্ক, এখানে নাম হবে মূলধন হিসাব। এখন হচ্ছে এইটা হচ্ছে চলমান জের চক বা জের চক কেন বলা হয়, এটাকে প্রত্যেক লাইনে লাইনে তোমাকে জের টানতে হবে। আগেরটা কিন্তু আমরা 1 মাসের হিসাবের পরে জের টেনেছি, আর এখন প্রত্যেক লাইনে লাইনে জের টানতে হবে। কারণ প্রত্যেক লাইনে লাইনে জের টানার নিয়ম কি, আমরা ধরো এইটাতে কি করেছি, এইটাতে আমরা এন্ট্রি দিয়েছি, এটা এন্ট্রির গড়। এখন হচ্ছে এটা হচ্ছে জেরের গড়। আমরা গিয়ে দেখবো এই লাইনের ঠিক উপরের লাইনে জেরে কোনো কিছু আছে কি, নেই, না আর কোনো কিছু নেই। তাহলে এটা ডেবিটে থাকলে আমি কি করবো, এখানে ডেবিটে লিখে দেবো। যদি ক্রেডিটে থাকতো তাহলে আমি ক্রেডিটে লিখে দিতাম, ঠিক আছে। তারপর ধরো আমি আরেকটা এন্ট্রি বলি, ধরো যে আমরা হচ্ছে 20,000 টাকার পণ্য বিক্রয় করেছি, তাহলে যাবে এন্ট্রি হবে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে আমরা চলে আসলাম, ধরো এটা 5 তারিখে ঘটেছে, তাহলে এটার বিপরীত নাম কি ছিল, নগদের বিক্রয় হিসাব। যেহেতু নগদান হিসাব আছে, তো সেই জন্যই এটা এই লেনদেনটা এই খতিয়ানের ভিতরে আসতেছে। তো নগদান হিসাব ডেবিট ছিল, আমি ডেবিট দিকে টাকা লিখবো 20,000, আর বিপরীত নাম বিক্রয় ছিল, আমি বিক্রয় নাম লিখে দিয়েছি। এখন দেখবো ঠিক এর আগের লাইনে জেরে কি আছে, ঠিক এর আগের লাইনে জেরে কি আছে কিছু, জেরে আছে হচ্ছে ডেবিট দিকে 50,000। মনে রাখবা এদিকে যদি ডেবিট থাকে, এইখানেও ডেবিট থাকে, তাহলে ডেবিটে যোগ হবে। আর যদি এইদিকে ক্রেডিট থাকে, এইখানেও ক্রেডিট থাকে, জেরেও তাও ক্রেডিটেও যোগ হবে। কিন্তু এইখানে ডেবিট আর এইখানে ক্রেডিট থাকলে বিয়োগ হবে, এইখানে ক্রেডিট এইখানে ডেবিট থাকলেও বিয়োগ হবে। তাহলে আমরা কি জানলাম, যে এটার যে জের বার করতে হলে আগের লাইনের দিকে তাকাইয়া দেখবো যে আগের লাইনে জেরে কিছু আছে কিনা। যদি না থাকে তাহলে যেভাবে আছে সেভাবে লিখে দিব। যদি থাকে তাহলে দেখবো যে আমার এন্ট্রি ডেবিট করে না ক্রেডিট করে, আর আমার জেডটা ডেবিট করে না ক্রেডিট করে। দুইটা যদি একই করে থাকে, অর্থাৎ দুইটাই ডেবিট করে থাকে, তাহলে আমরা যোগ করব। দুইটা ক্রেডিট করে থাকলেও যোগ করব, কিন্তু একটা ডেবিট করে আর একটা ক্রেডিট করে থাকলে আমরা কি করব, বিয়োগ করব। এখানে দেখলাম আমরা এইটাও ডেবিট করে, এইটাও ডেবিট করে, দুইটাই ডেবিট করে, তো সেজন্য আমরা কি করবো, যোগ করে দেবো। যোগ করলে কত হবে, 70,000 টাকা। এই 70,000 টাকা যেহেতু আমি জের টেনেছি, এটা কিন্তু আমি জের টানলাম, এন্ট্রি দিচ্ছি না, এন্ট্রি দেওয়া শেষ, আমি জের টানতেছি। যেহেতু টানতেছি, তাইলে আমি জেরের করে এটা লিখবো 70,000। কোন দিকে লিখবো, যেহেতু দুইটাই ডেবিট, তাহলে তো এখানে আর কোনো যোগরা নাই, ডেবিট করে লিখবো। আর যদি একটা ডেবিট একটা ক্রেডিট হইতো, তাইলে কোন করে লিখবো আমি পরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধরো আমি এখন কি করছি, মাল ক্রয় করেছি 75,000 টাকার, মাল ক্রয় করেছি, সরি 75 না, ধরো 25,000 টাকার। মাল ক্রয় করলে যাবে জানতে হবে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব আছে কিনা, আছে। কোন দিকে আছে, ক্রেডিট দিকে আছে। তাহলে আমি কিভাবে লিখবো, ধরো এটা 8 তারিখ ঘটেছে, তাহলে নাম বিপরীত নাম হচ্ছে নগদের ক্রয় হিসাব, লিখলাম ক্রয় হিসাব। এরপরে টাকাটা চলে যাবে হচ্ছে ক্রেডিট দিকে, কারণ নগদান আমি ক্রেডিট দিকে পেয়েছি, লিখলাম ক্রেডিট দিকে। এরপরে আমি কি করব, আমি দেখবো যে আমার এর আগের লাইনে জের আছে কিনা। মনে রাখবা এর উপরের জের না, শুধু ঠিক আগের লাইনের জের, এর আগের লাইনের জের আছে কিনা, আছে।
কোন দিকে আছে, ডেবিট দিকে। আমার এন্ট্রিটা কোন দিকে, ক্রেডিট দিকে। যেহেতু দুইটা 2 করে, তাহলে আমি মাইনাস করব। এখানে মাইনাস করলে আনসার হবে 45,000। এখন এই আনসারটা আমি কোথায় লিখবো, এই ডেবিট করে না ক্রেডিট করে লিখবো, এটা ডিপেন্ড করবে। আমি জেরের করে অবশ্যই লিখবো, এই দুইটার মধ্যে একটার মধ্যে লিখবো, কিন্তু এটা ডিপেন্ড করবে আমি যে আগে যোগ বিয়োগ করেছি সেখানে যে গড় ছিল ডেবিট এবং ক্রেডিটের গড়। ডেবিট গড়ের যদি মান বেশি থাকে তাহলে ওইখানে ডেবিট করে হবে, ক্রেডিটের যে মান বেশি থাকলে ক্রেডিট করে হবে। এই দুইটার মধ্যে দেখা যাচ্ছে 70,000 ডেবিটের করে ছিল আর 25,000 ছিল ক্রেডিটের করে। তাহলে ডেবিটের মান বড়, 70,000 এর মান বড়, তাহলে এইখানে জেরের ডেবিট করে আসবে। জেরের ডেবিট করে ধরো কত আসবে, 45,000 টাকা আসবে। আমি আরেকটা এন্ট্রি দিলাম, মনে করো আমি আসবাবপত্র কিনেছি ধরো 50,000 টাকার, সাপোজ। হ্যাঁ, মনে রাখবে এটা উদাহরণ। এখানে 45,000 আছে, 50,000 টাকা দিয়ে নগদে তো আর আসবাবপত্র কিনা সম্ভব না। শুধু আমি এই যে জের কিভাবে টানতে হয় এটা বোঝানোর জন্য তোমাদেরকে ধরে নাও 50,000 টাকা কি হয়েছে, আমরা আসবাবপত্র কিনেছি 50,000 টাকা। তাহলে যাবে জানতে কি হবে, আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তো এটা 15 তারিখের ঘটনা, তো আমরা দিলাম 15 তারিখ। নাম হচ্ছে আসবাবপত্র, নাম হচ্ছে আসবাবপত্র, আসবাবপত্র। আর আমরা নগদান হিসাব করছি, নগদ কোন দিকে আমাদের, নগদটা হচ্ছে আমাদের ক্রেডিট দিকে। কত টাকা ক্রেডিট দিকে আসবে, হ্যাঁ আমরা কত টাকার বলেছি, ধরো 55,000 টাকার। 55,000 টাকার, এই 55,000 টাকার যদি আমরা আসবাবপত্র কিনে থাকি তাহলে আমরা কি করবো, আসবাবপত্র 55,000 টাকা যদি কিনে থাকি তাহলে আমরা ক্রেডিট দিকে 55,000 টাকা দিয়ে দিলাম। 55,000 টাকার আসবাবপত্র আমরা কিনেছি। এখন কথা হচ্ছে আমার এন্ট্রি এসেছে কোন দিকে, ক্রেডিট করে। আমার আগের লাইনের কি জের আছে, আছে, কোন দিকে আছে, ডেবিট করে। এখন যদি আমি ডেবিটে ক্রেডিটে কি করি, কি করতে হবে আমাকে, এখন বিয়োগ করতে হবে, কারণ একটা ডেবিট করে আর একটা ক্রেডিট করে। আনসার কত আসবে, 45 আর 55 বিয়োগ করলে আনসার আসবে হচ্ছে 10,000। এই 10,000 এখন আমি কোন করে লিখবো, অবশ্যই জেরের করে লিখবো, ডেবিট অথবা ক্রেডিট। কোনটা আমি বলছিলাম যে দুইটা দিয়ে আমি যোগ বিয়োগ করলাম, এই দুইটার মধ্যে যে গড়ের মান বড়, কোন গড়ের মান বড়, ক্রেডিট গড়ের মান বড়। সো আমি এইখানে জেরের ক্রেডিট করে, অবশ্যই এন্ট্রির ক্রেডিট করে না, আমি জের টানতেছি, জেরের ক্রেডিট করে আমি কি দিয়ে দেবো, এখানে 10,000 টাকা দিয়ে দেবো। এই হয়ে গেল আমার এন্ট্রি দেয়া। আর এন্ট্রি দেওয়ার পরে প্রত্যেক লাইনে যেহেতু আমি জেড টেনে নিয়েছি তাহলে আলাদা করে আমাকে জেড টানতে হবে না। আমি কি করব, শুধু এই শুরু থেকে শেষ এই মাথা পর্যন্ত আমি একটা টান দিয়ে দেব। টান দিয়ে মনে রাখবা, সব দিন আমি বারবার বলছি, নিচের যে আমার টানের এক্সট্রা যেটা থাকবে এটা যেন সব সময় তোমরা কি করো, আগে মনে মনে করে মুছে দাও। ওইটা যদি মুছে না দাও টিচাররা কিন্তু মার্কস কম দেন এবং তোমার ছোট ছোট ভুল ধরেন। ঠিক আছে, ছোট ছোট ভুল তোমাকে ধরে আটকায় ফেলতে পারেন। তো তুমি যদি A+ পাওয়ার চিন্তা থাকে তাহলে এভাবে নিট এন্ড ক্লিন করে তোমাকে দিতে হবে। এখানে কি করা হয়েছে, আমাদের জের প্রত্যেক লাইনে লাইনে টেনে দিয়েছি। দেখো এই লাইনের জেরটা এইখানে টেনে দিয়েছি, এই লাইনের জের এখানে আছে, এই লাইনের জের এখানে আছে, এই লাইনের জের এখানে আছে। এখন যদি আমাদের যে কোম্পানি আমি হিসাব করছি সেই কোম্পানি থেকে জানতে চাওয়া হয় যে 8 তারিখ আমাদের নগদের অবস্থা কি ছিল, চট করে বলে দেওয়া যাবে 45,000 টাকা আমাদের নগদে হাতে ছিল। এই জন্য এটাকে আধুনিক জের চক বা বিবরণী জের চক অথবা জের চক বা চলমান জের চক বলা হয়, জের চলতে থাকে। আর আগে যেটা ছিল এটা কিন্তু তোমাকে যদি এভাবে মাসের মাঝখানে এসে বলা হয়তো যে কত টাকা আমাদের কাছে হাতে আছে, অথবা ধরো আমি মূলধন হিসাব করতেছি যে মূলধন হিসাবে আমার মূলধনের অবস্থা কি, এটা যদি জানতে চাওয়া হয়তো তাহলে কি করতে হতো, আমাকে একবার জের টানতে হতো, সিডিবিডি করতে হতো। ওইটা এই জন্য ওইটা ছিল পুরাতন নিয়ম বা পুরাতন চক, সনাতন চক। এটাকে টি চকও বলা হয়তো, টেবুলার চক অনেকে বলেন। আর এটাকে বলা হয় হচ্ছে আধুনিক চক। তো আশাবাদী আমি যে তোমাদের এই যে আমি যে তোমাদের যে স্ট্রাকচার আঁকা এবং আমি বিভিন্ন চকের দাখিল আসা সবকিছু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তারপরে যদি তোমাদের কোনো কিছু জিজ্ঞাসা থেকে জানা থাকে তাহলে তোমরা কমেন্ট করতে পারো, এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, স্পেশালি আমার আরিফ স্যারের হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করলে সব থেকে ভালো হয়। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আসসালামু আলাইকুম।